আচ্ছা, তো কালকে আমাদের আমাদের কয় নাম্বার পর্যন্ত হয়েছিল? 13 নাম্বার। কি ব্যাপার? আমরা তো এটা কালকে করছিলাম। এটা 13 নাম্বার। আচ্ছা, তাহলে এটা বাদ। আচ্ছা, এরপরে 14 নাম্বার। ওকে। আচ্ছা, এখানে বলছে যে সমবিন্দুগামী দুইটা বলের লব্ধি উহাদের অন্তর্ভুক্ত কোণকে সমত্রিখণ্ডিত করলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ এবং লব্ধি নির্ণয় করো। আচ্ছা, এটা আসলে এখন এখানে এটা আমরা কিভাবে সলভ করবো? এখন বলছে যে সমবিন্দুগামী, তো এই টার্মটা এখানে উল্লেখ করে দেয়াও যা, না দেয়াও তা। কারণ সমবিন্দুগামী বলতে এখানে বোঝায় যে বল দুইটা একই বিন্দু দিয়ে যাবে। তো আমরা যখন দুইটা বল আঁকি তখন তো আমরা একটা পয়েন্ট থেকেই তো দুইটা বলই সবসময় আঁকি। একটা হচ্ছে এইদিকে, একটা হচ্ছে এইদিকে, আর একটা হচ্ছে এইদিকে। তাহলে এখানে সমবিন্দুগামী যদি না বলতো তাহলে আমরা সেম ভাবে আঁকতাম। আচ্ছা, এখন বলছে যে দুইটা বলে লব্ধি উহাদের অন্তর্ভুক্ত কোণকে সমত্রিখণ্ডিত করে। তাহলে এইখানে এইটার টোটাল মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে লব্ধি সমত্রিখণ্ডিত করে। আচ্ছা, লব্ধি আমরা এমন ভাবে আঁকবো যাতে এই কোণটা হয় আলফা ডিভাইড বাই 3। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখানে তাহলে কিন্তু লব্ধি এর টোটাল মধ্যবর্তী কোণকে সমত্রিখণ্ডিত যদি করবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে কিছু লিখি যে আচ্ছা, এই কোণটাকে আবার এখানে ধরে নিছে থিটা। তাহলে এখানে যদি থিটা সমান আলফা ডিভাইড বাই 3 হয়, তাহলে আলফা সমান হবে 3 থিটা। মানে এই যে এইটুক কোণ যদি আমাদের থিটা হয়, তাহলে এখানে লব্ধি যেহেতু সমত্রিখণ্ডিত করছে, তাহলে এখানে পুরো কোণটা হবে 3 থিটা। আর এটা হচ্ছে লব্ধি। এটা হচ্ছে আমাদের দুইটা বল পি এবং কিউ। এখানে মনে করি আলফা ইজ ইকুয়াল টু 3 থিটা কোণে দুটি বল পি এবং কিউ ক্রিয়াশীল, এদের লব্ধি পি এর সাথে থিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 3 কোণে আনত। আচ্ছা, এখন যেহেতু আমরা এটা ধরে নিছি, তাহলে এই কোণটুকু যদি আমাদের থিটা হয়, যে আর এবং পি এর মধ্যবর্তী কোণ এইটুক যদি এখানে থিটা হয়, তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ এটা কত হবে? যদি এখানে টোটালটা 3 থিটা হয়, তাহলে এটা হবে 2 থিটা। তাহলে এখানে স্পষ্টই বোঝা যাইতেছে যে যার সাথে লব্ধির কোণ কম সে হবে বড়, এবং যার সাথে লব্ধির কোণ বেশি সে হচ্ছে ছোট। তাহলে আমাদের এই চিত্র অনুযায়ী পি ইজ গ্রেটার দেন কিউ। ওকে। আচ্ছা, তাহলে কি আমাদের কি বের করতে বলছে? মধ্যবর্তী কোণ, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমরা যদি এখানে থিটার মান বের করতে পারি, সেটাকে 3 দ্বারা গুণ করলে আলফা পাবো। আচ্ছা, এখানে তো ওকে। এখন এইখানে এখানে খেয়াল করো, থিটা এর মান এখানে বের করা যায় ইজিলি।
অথবা এটা তুমি থিটা ধরেও এখানে করতে পারো, অথবা আলফা ধরেও করতে পারো। তাহলে এখানে 2 থিটা সমান আমরা এখানে কি লিখতে পারবো? 2α/3। ওকে। এখন আচ্ছা, এটা এখন বলো, আর কি নির্দিষ্ট দিক ধরে লম্বাংশ আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে সমীকরণটা কিরকম হবে? এটা বলো দেখি। পি কস জিরো। এখানে আর কে নির্দিষ্ট দিক ধরা হয়েছে। তাহলে হচ্ছে আর কস জিরো, হুম। এরপর কিউ কস টু থিটা। এর মাঝে প্লাস হবে নাকি? হ্যাঁ, প্লাস হবে। r cos 0 প্লাস q cos 2 থিটা, এরপর 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 কি? এরপর বলো। পি কস থিটা। প্লাস, হ্যাঁ। আচ্ছা, প্লাস p cos থিটা, তারপর এটা সমান কি? হুম। এটা সমান কি? এরপরে পারো না আর? লম্বাংশ তো এখানে 3 দিন ধরে পড়ানো হচ্ছে, এখন তো পারা উচিত। লম্বাংশ আমরা প্রথম দিনে শিখছিলাম। আচ্ছা, এটাও হয় নাই, যেটা বলছো এটাও হয় নাই। এইখানে এই যে এই লম্বাংশ এর এই বিবৃতিটা বলতে পারবা? মানে এটার যে ব্যাখ্যাটা, লম্বাংশের বিবৃতি কি? এটা বলো, বিবৃতি বলো লম্বাংশের। মনে নেই। এটা মনে নাই? না, মনে নাই। লম্বাংশের বিবৃতি হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট দিকে একটা, আমরা যদি নির্দিষ্ট দিক ওইখানে ধরে নিই তাহলে ওই নির্দিষ্ট দিকে হচ্ছে যে আমাদের আহ, লব্ধি ব্যতীত অন্যান্য সকল বলের উপাংশের যোগফল হচ্ছে ওই নির্দিষ্ট দিকে লব্ধির উপাংশের সমান। তাহলে এখানে এখানে আমাদের এখানে ক্রিয়াশীল বল হচ্ছে পি এবং কিউ। তাহলে আমরা যে নির্দিষ্ট দিকটা ধরে নিব ওই দিকে পি এবং কিউ এর উপাংশের যোগফল হবে লব্ধির উপাংশের সমান। তাহলে আমরা যেহেতু নির্দিষ্ট দিক আর এইখানে ধরে নিছি, তাহলে আর বরাবর পি এর যে উপাংশ এটা হবে p cos থিটা, এবং আর বরাবর কিউ এর যে উপাংশ এটা হচ্ছে q cos 2 থিটা।
এই দুইটা ক্রিয়াশীল বলের উপাংশের যোগফল ইজ ইকুয়াল টু হবে ওই দিক বরাবর আর এর উপাংশ। তো আর বরাবর আর এর যে উপাংশ এটা হচ্ছে আর কস জিরো। এটা হচ্ছে লম্বাংশের সমীকরণ। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আর কস, এখানে 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আর, আচ্ছা এখানে আর এর দিকে পি এর উপাংশ, এটা এন্টি ক্লকওয়াইজ হয়ে যায় না? আচ্ছা একটু দাঁড়াও, এইখানে আমাদের কোন নিতে ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ এটা একটু দেখতে হবে আর কি। আচ্ছা এটা এখানে যদিও লাগবে না। আচ্ছা ধর এর এর পরেরটার ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে পি কস থিটা ইজ ইকুয়াল টু কিউ কস 2 থিটা এটা। আচ্ছা ওই দিন আমরা একাধিক বল যদি এখানে ক্রিয়াশীল থাকে তাহলে এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে লব্ধির একটা নির্দিষ্ট দিকে লব্ধির আনুভূমিক উপাংশ সমান হবে অন্যান্য ক্রিয়াশীল বলগুলোর আণবিক উপাংশের যোগফলের সমান। সেম জিনিসটা আমরা কিন্তু উলম্ব উপাংশের ক্ষেত্রেও নিতে পারি। তাহলে এখানে যদি আবার লিখি, আচ্ছা এখন উলম্ব উপাংশের ক্ষেত্রে এখন দেখো আমরা যদি এখানে চিত্রটা একটু আবার আঁকাই, এটা পি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউ, এটা থিটা, এটা হচ্ছে 2 থিটা। আর বরাবর এইখানে পি এর আনুভূমিক উপাংশ এত, তাহলে এটা হবে আর সাইন জিরো, মাইনাস থিটাটা কিভাবে আসতেছে? এদিকে যদি পি কস থিটা হয়, এদিকে হবে পি সাইন থিটা, এইদিকে এইদিকে কিউ এর জন্য যদি কিউ কস 2 থিটা, তাহলে এটা হবে এইদিকে কিউ সাইন 2 থিটা। আচ্ছা এই এ- এইখানে চিত্রটা একটু এখানে খেয়াল করো, এই যে আমরা যদি আর কে এখানে নির্দিষ্ট দিক এইখানে ধরে নেই তাহলে পি এর সাথে আর এর কোণ থিটা, তাহলে আর বরাবর পি এর যে আনুভূমিক উপাংশটা হবে এটা হচ্ছে পি কস থিটা, এটা আর বরাবর, এবং কিউ এর সাথে যেহেতু আর এর কোণ 2 থিটা তাহলে আর বরাবর কিউ এর যে উপাংশ এটা হবে কিউ কস 2 থিটা। এটা তো আমরা বুঝছি। তাহলে আমাদের পি যদি মেইন ভেক্টর হয় তাহলে এটার যে আনুভূমিক উপাংশ এটা পি
পি কস থিটা এটা আর বরাবর এখানে ক্রিয়াশীল, তাহলে পি এর যে উলম্ব উপাংশটা হবে সেটা পি কস থিটার সাথে লম্ব বরাবর এখানে নিচের দিকে অবশ্যই হইতে হবে। এটা বুঝছো? কারণ এটা কিন্তু উপরের দিকে হইতে পারবে না। যদি উপরের দিকে হয় তাহলে এখানে খেয়াল করো, পি ছিল এই দিকে, আমরা পি এর যেটা আণবিক উপাংশ পি কস থিটা আঁকছি এই দিকে, তাহলে পি এর যেটা উলম্ব উপাংশ আমরা কি এটা এই দিক বরাবর রাখতে কি পারবো, পি সাইন থিটা? এটা বুঝো নাই? না। আচ্ছা, এটা আমরা এটা তো পি সাইন থিটা, এটা এই দিকে আঁকানো যাবে না, কারণ আমাদের আণবিক উপাংশ এবং উলম্ব উপাংশ এমন ভাবে আঁকতে হবে যাতে মেইন ভেক্টরটা তাদের মাঝখানে থাকে। তাহলে পি সাইন থিটাকে অবশ্যই নিচের দিকে আসতে হবে, যাতে পি কস থিটা এবং পি সাইন থিটার মাঝখানে আমাদের মেইন ভেক্টরটা পি থাকে। আবার এইখানে খেয়াল করো, কিউ ছিল এই এই বরাবর, এবং কিউ এর যেটা আণবিক উপাংশ এটা আমরা আঁকছি আর বরাবর এই দিকে, এটা ছিল কিউ কস টু থিটা। তাহলে কিউ এর যেটা আহ, লম্ব উপাংশ হবে এটা অবশ্যই কিউ কস টু থিটার সাথে লম্ব বরাবর হবে, এবং এমন ভাবে আঁকতে হবে যাতে মেইন ভেক্টরটা এদের মাঝখানে হয়। এটা বুঝছো? যে কিউ সাইন টু থিটা হবে এইদিকে, আর পি সাইন থিটা হবে নিচের দিকে, মানে পি এবং কিউ এর যেগুলো উলম্ব উপাংশ এই দুইটার ডিরেকশন পরস্পর বিপরীত হবে। এটা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো, তাহলে আমরা এখানে কি লিখবো, এদের যোগফল না, মানে লব্ধির উলম্ব উপাংশ সমান কি হবে, অন্য দুইটা ভেক্টরের উলম্ব উপাংশের যোগফলের সমান, কিন্তু যেগুলা তাদের আনুভূমিক উপাংশ এগুলা একই দিকে এখানে ক্রিয়াশীল ছিল, বা লব্ধির এখন যেগুলো উলম্ব আহ, উপাংশ হচ্ছে এগুলো কিন্তু পরস্পর বিপরীত দিকে এখানে ক্রিয়াশীল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, কিউ সাইন টু থিটা মাইনাস পি সাইন থিটা। এটা বুঝছো? যেহেতু হ্যাঁ। একটা আরেকটার বিপরীত দিকে এখানে ক্রিয়াশীল। আচ্ছা, এটাকে আমরা আরো একভাবে বুঝতে পারি। এইসব জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা এই চ্যাপ্টার নিয়মিত এগুলো দিনের পর দিনে শেষ করবা, না হলে এক ক্লাসের পর আবার পরের ক্লাসে এসে না বুঝলে তো আবার সমস্যা। এখন এখানে তারপরে এখানে ছিল পি, এইখানে আর, এদিক বরাবর ছিল কিউ। আর একটা জিনিস না বুঝলে তো না বুঝতেই পারো, স্বাভাবিক। ওইটা ওইটা আমার পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবো আবার, আর না হলে আমি তো ক্লাসে যেগুলা পড়াই, মানে ক্লাসের ভিডিও তো ইউটিউবে দেওয়া থাকে, ওইখান থেকে গিয়ে আবার দেখে নিবা, নিয়ে একটা জিনিস কনফিউশন থাকলে ওইটা ক্লিয়ার করে দিয়ে নেক্সট ক্লাসে আসবো। ওকে, তাহলে এটা ছিল কিউ। এখন এখানে খেয়াল করো, আমরা এখানে কোণগুলা নিছি, এইটা এবং এখানে টু থিটা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আর এর সাথে এই যে আমরা কিন্তু নির্দিষ্ট দিক এখানে ধরে নিয়েছি আর, এই কথাটা খুবই ভালোভাবে এখানে বুঝো। এখানে আমরা নির্দিষ্ট দিক হিসেবে ধরে নিয়েছি আর কে। তো আর এর সাথে কিউ এর কোণটা আছে এখানে একদিকে, এবং আর এর সাথে পি এর কোণটা আছে একদিকে। এটা বুঝছো যে একটা ক্লকওয়াইজ আছে একটা এন্টি ক্লকওয়াইজ আছে। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তো এখন তুমি এখানে এই ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ যে কোনো একটাকে পজিটিভ যে কোনো একটাকে নেগেটিভ ধরে নিতে পারো। আমরা নর্মালি
যেটা হচ্ছে যে এন্টি ক্লকওয়াইজ, ওইটাকে আমরা পজিটিভ ধরে নিই, কারণ আমরা এই যে সরলরেখা অথবা ম্যাথে তো আমরা এগুলা পড়ছি, এবং এটা আমরা ভেক্টরেও এবং নিউটনের বলবিদ্যাও আমরা পড়ছিলাম যে একাধিক বলের লব্ধির ক্ষেত্রে এক্স অক্ষের সাথে এখানে যদি একাধিক বল ক্রিয়াশীল থাকে, তো আমরা কোন দিকে আমরা এখানে ধরে নিই, সবসময় কোনটা আমরা এখানে ধরে নিই, কিন্তু এন্টি ক্লকওয়াইজ যে কোনটা থাকে, এই কোনটাকে আমরা কিন্তু পজিটিভ হিসেবে ধরে নিই। তাহলে বাট এটা তুমি ক্লকওয়াইজ কেও পজিটিভ ধরতে পারো, এটা কোনো ফ্যাক্ট না, তুমি যে কোনো একটাকে পজিটিভ ধরতে পারবা এবং অন্যটাকে তাহলে নেগেটিভ ধরতে হবে। আচ্ছা দেখো, তাহলে আর এর সাথে পি এর কোণ, এটা আছে কিন্তু ক্লকওয়াইজ, এই যে এটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই যে এইখানে যে আমাদের এখানে থিটা কোণটা তার ডিরেকশন তো এইরকম, তো এই দিকটা তো আমাদের ঘড়ির কাঁটার দিক, এই যে এটা তো ঘড়ির কাঁটার দিক, আর এখানে টু থিটা যেভাবে আছে এই ডিরেকশনটা হচ্ছে এই রকম, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে যেটা এন্টি ক্লকওয়াইজ আমরা সেটাকে ধরি পজিটিভ, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটা হবে নেগেটিভ, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখো এই যে লম্বাংশ শুধুমাত্র কিন্তু যে এখানে কস্তিরের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে অথবা আনুভূমিকের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে তা না, লম্বাংশ কিন্তু আমাদের উলম্বর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় সিমিলারলি। তাহলে আমরা যদি এখানে লম্বাংশ অ্যাপ্লাই করি, তাহলে আমরা প্রথম সমীকরণ হিসেবে এখানে আর এর দিকে আর এর উপাংশ অর্থাৎ লব্ধির একটা নির্দিষ্ট দিকে লব্ধির উপাংশ হবে ক্রিয়াশীল বলগুলোর উপাংশের যোগফলের সমান। ওকে, তো আর এর দিকে এখানে পি এর যে কোণ, এটা কি, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ কোণ, না সরি, ক্লকওয়াইজ কোণ, এবং এই ক্লকওয়াইজ কোণকে আমরা এখানে কি ধরি, নেগেটিভ, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর আর এর দিকে এখানে কিউ এর যে কোণ, এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হবে পজিটিভ, তাহলে কস টু থিটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি পাই, আর এটা কি হবে, কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, আমরা এটা জানি, তাহলে এটা একটা সমীকরণ, এবং আমরা যদি এই নিয়মটা ফলো করি, তাহলে আমাদের আর ওই যে এখানে কোন উপাংশ, এখানে কোন দিকে, এটা আমাদের আর এখানে চিন্তা করতে হবে না, যেমন এখানে এই দুইটা উপাংশ মানে এখানে যেটা আনুভূমিক উপাংশ এগুলো একই দিকে ছিল, জন্য এখানে প্লাস আসছে, আর যেগুলো উলম্ব উপাংশ এগুলো ভিন্ন দিকে ছিল, মানে এই পরস্পর বিপরীত ছিল জন্য এখানে নেগেটিভ আসছে। বাট আমরা যদি এই নিয়মটা ফলো করি ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজের, তাহলে জাস্ট এখানে এখানে জাস্ট আমরা এই কজের জায়গায় সাইন লিখবো, তাহলে এটা হবে পি সাইন মাইনাস থিটা, এবং আচ্ছা এখানে কিউ হইতো, ধরো এখানে কিউ হবে, তাহলে এটা হবে কিউ কস, ধরো এটা হচ্ছে সাইন প্লাস টু থিটা, এবং সাইন মাইনাস, এখানে সাইন জিরোর মান হচ্ছে জিরো, সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে এটা হবে মাইনাস পি সাইন থিটা, এবং এটা হচ্ছে কিউ সাইন টু থিটা। ওকে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, দেন এখান থেকে তাহলে আমরা এখানে লিখতে পারবো পি সাইন থিটা কিউ সাইন টু থিটার সূত্র আমরা যদি ভাঙাই দেই, আচ্ছা এটা পি সাইন থিটা মাইনাস টু কিউ সাইন থিটা কস থিটা,
তারপর এখান থেকে সাইন থিটা কমন নিয়ে ভাগ করে দিলে এটা জিরো হয়ে যাবে। তাহলে থাকে পি মাইনাস টু কিউ কস থিটা। তাহলে আমরা এখান থেকে কস থিটার সমান কি পাবো? এটা তো ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটা হবে পি ডিভাইড বাই টু কিউ। আমরা এখান থেকে কস থিটার মানটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু কোণ এখানে বের করতে বলছে, তো এটা হবে কজ ইনভার্স পি ডিভাইড বাই টু কিউ। এইখানে প্রশ্নে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। আচ্ছা না, এটা তো মধ্যবর্তী কোণ। এখানে আমরা পেয়ে গেলাম এখানে থিটার মান, কিন্তু মধ্যবর্তী কোণ আমরা এখানে কি ধরে নিচ্ছিলাম আলফা, যেটা ছিল থ্রি থিটা। তাহলে অতএব মধ্যবর্তী কোণ হবে আলফা ইজ ইকুয়াল টু থ্রি কজ ইনভার্স পি ডিভাইড বাই টু কিউ। এরপরে এখানে বের করতে বলছে লব্ধি। আচ্ছা, এই যে এইখানে আর সমান এইটা, তাহলে এক নম্বর সমীকরণে আর এটা হচ্ছে পি কস থিটা কিউ। আর আমরা জানি ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা। তাহলে কস টু থিটা সমান এখান থেকে কি লেখা যাবে? টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আচ্ছা, এখন পি কস থিটার মান হচ্ছে পি ডিভাইড বাই টু কিউ। এইখানে কিউ, এইখানে হচ্ছে টু। কজ স্কোয়ারের মান হবে পি স্কোয়ার ডিভাইড বাই ফোর কিউ স্কোয়ার। এইখানে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এটা পি স্কোয়ার ডিভাইড বাই টু কিউ। এটা হচ্ছে পি স্কোয়ার কিউ। টু টু এখান থেকে বাদ দিলে হবে টু কিউ স্কোয়ার, এবং আবার কিউ দ্বারা গুণ করলে মাইনাস কিউ। আচ্ছা, তাহলে এইখানেও পি স্কোয়ার টু কিউ, এইখান থেকে কিউ কিউ বাদ দিলে এটাও হবে টু কিউ মাইনাস কিউ। তাহলে এটা এটা এখানে দুইটা পি স্কোয়ার ডিভাইড বাই টু কিউ, তাহলে টু ইন্টু পি স্কোয়ার ডিভাইড বাই টু কিউ, অর্থাৎ হবে পি স্কোয়ার বাই কিউ মাইনাস কিউ। লসাগু করলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই কিউ। এটা হচ্ছে অ্যান্সার। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখানে বলছে একটি বিন্দুতে ক্রিয়ার হতে দুইটি বলের লব্ধি যে কোনো একটি বলের সাথে সমকোণে ক্রিয়ার হতে এবং অপরটি দুই তৃতীয়াংশের সমান। ওকে, এখন এইখানে টোটালটা যদি আলফা হয়, এখানে বলছে লব্ধি যে কোনো একটা বলের সাথে লম্ব হবে। যদি আমি লব্ধিকে পি এর সাথে লম্ব দেখাই, তাহলে এখানে আরেকটা বল হচ্ছে কিউ, যার সাথে লম্ব হবে অন্যটার হবে দুই দুই তৃতীয়াংশ, তার আর হবে টু কিউ বাই থ্রি। ওকে,
তাহলে এটা হচ্ছে 4 কিউ স্কোয়ার বাই 9, এইখানে পি স্কোয়ার। আচ্ছা, এটা আসতেছে। আচ্ছা, এটা বলতে থাক। এখন আমরা যদি এখানে 10 90, কারণ এখানে টেন থিটার মান হচ্ছে 90 এবং এখানে থিটা কোণ তৈরি করছে পি এর সাথে, তাহলে এটা হবে কিউ কজ আলফা এবং এটা হবে কিউ সাইন আলফা। এবং 10 90 মানে ইনফিনিটি, আমরা যেটাকে 1/0 আকারে লিখতে পারি, কিউ সাইন আলফা। আর এখানে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখানে পি প্লাস কিউ কজ আলফা সমান হচ্ছে 0 এবং কজ আলফা সমান হচ্ছে -p ডিভাইড বাই কিউ। ওকে, তাহলে এটা 4 কিউ স্কোয়ার বাই 9, এইখানে পি স্কোয়ার, এইখানে কিউ স্কোয়ার, আর এখানে কজ আলফার জায়গায় আমরা যদি -p ডিভাইড বাই কিউ দেই, কিউ কিউ এখান থেকে বাদ যাবে, তাহলে এটা হবে -2p স্কোয়ার। তাহলে এটা হয় কিউ স্কোয়ার পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার আমরা যদি এখানে বাম দিকে নিয়ে আসি, তাহলে এটা প্লাস হবে এবং কিউ স্কোয়ার -4 কিউ স্কোয়ার বাই 9 হবে। তাহলে 9 - 4, এটা হবে 5 কিউ স্কোয়ার ডিভাইড বাই 9 পি স্কোয়ার ডিভাইড বাই কিউ স্কোয়ার, এটা হবে 5/9। তাহলে পি এবং কিউ এর যে রেশিও, এটা হবে √5/3। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখানে এখানে দুইটা বল দেওয়া, মধ্যবর্তী কোণ দেওয়া, মান এবং দিক বের করতে বলছে। এটা সহজ একদম। আচ্ছা, এখানে বলছে 4 নিউটন এবং এত নিউটনের মান 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে 4 নিউটন বলের বল বরাবর বলদের লম্বাংশের সমষ্টি নির্ণয় করো। এখানে বলছে 4 নিউটন মানে বল বরাবর বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি নির্ণয় করা। আচ্ছা, একটা বলে এখানে লম্বাংশ হচ্ছে যে দুই প্রকার। একটা হচ্ছে আমাদের লম্বাংশ। আচ্ছা, তো লম্বাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আনুভূমিক এবং একটা হচ্ছে উলম্ব। তো 4 নিউটন বল বরাবর এই দুইটার যে আনুভূমিক উপাংশ, এটা কি হবে বলো? 4 নিউটন বল বরাবর এই দুইটারই আনুভূমিক উপাংশ কি হবে? এটা 4 cos 0। হুম। তো এরপর হচ্ছে তো 2√3 cos 30।
হ্যাঁ, তো 4 cos, এখানে 0 মানে হচ্ছে 4, আর 2√3 cos 30, এটা হচ্ছে 2√3 cos 30, এর মান হচ্ছে √3/2। তাহলে এখানে 2 বাদ, তাহলে √3 আর √3 মিলে এটা হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে আনুভূমিক অংশ। আচ্ছা, আর উলম্ব উপাংশ, এটা কি হবে? 4 sin 0 প্লাস 2√3 sin 30। 4 sin 0। আচ্ছা, আর এটা হবে 2√3 sin 30, এটা। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, 2√3 এর যেটা আমাদের এখানে, এই যে 4 নিউটন বরাবর 2√3 এর, এটা হবে cos 30, এটা এটা হচ্ছে 2√3 এর আনুভূমিক উপাংশ 4 নিউটন বরাবর। আচ্ছা, তাহলে 2√3 এর যেটা উলম্ব উপাংশ হবে, এটা এখানে কোন দিকে হবে? উপরের দিকে। এটা হবে লম্ব বরাবর, এইদিকে হবে না? হ্যাঁ। 2√3 sin 30, এটা হবে। আচ্ছা, তাহলে এখন এখানে খেয়াল করো, এইখানে কিন্তু আমাদের দিকটা বলে দিছে 4 নিউটনই। আচ্ছা, তাহলে এটা এটা খুবই ভালো মতো এটা। আচ্ছা, দাঁড়াও, এটা টাইম শেষ, আমি আরেকটা দিন দিচ্ছি, তারপর বলেছি।